আপনি তো ভাইয়া নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, নিচে 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 নিচে। মোট 5 দিনের মধ্যে পুলিশ রিমান্ড। হ্যাঁ, পুলিশ রিমান্ডে যাবো। তারা জেলখানা জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছিল যে তিনি এই ঘটনার জন্য তো নয়, কিন্তু মাননীয় আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে রাষ্ট্রপক্ষ, পীড়িত পক্ষ, আয়োগ পক্ষ এবং আসামি পক্ষ উভয় পক্ষের বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে তিনি 5 দিন পুলিশ রিমান্ড দিয়েছেন মাননীয় আদালত। এই বক্তব্য। ধন্যবাদ সবাইকে। বলেন। আমি অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 5 দিন রিমান্ড মানে অনেক কিছু, অনেক বড়, অনেক আসামি পক্ষ চেয়েছিল জাকির যে জেলখানা জিজ্ঞাসাবাদ, জিজ্ঞাসাবাদ হলো নর্মাল, মানে বাংলা কথায়। আচ্ছা, তো মাননীয় আদালত দুই পক্ষের বক্তব্য শ্রবণ করিয়া সন্তুষ্ট হয়ে তিনি 5 দিন পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। হত্যার আসামি একজন আসামি, এজাহারভুক্ত আসামি, চলচ্চিত্রের খলনায়ক আসাদুল হক জন, তাকে ইতিপূর্বে গ্রেপ্তার করা হয়েছিল এবং আজকে ওই মামলা তদন্তকারী কর্মকর্তা তাকে এই হত্যা মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আজকে তাকে আদালতে উপস্থাপন করা হয় এবং 7 দিনের রিমান্ড প্রার্থনা করে। আপনারা জানেন যে এই মামলার ফ্যাসিস্টের আমলে এই মামলায় কয়েকটি মিথ্যা রিপোর্ট দাখিল করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে ওই রিপোর্টের বিরুদ্ধে সালমান শাহের মামা যে মামলার এজাহারকারী তিনি রিভিশন করেছিলেন। ওই রিভিশন মামলায় শুনানিকালে রিভিশনকারীর পক্ষ থেকে সালমান শাহের মামা একটি রিপোর্ট দাখিল করেছিল। সেটা হলো যে সালমান শাহ হত্যার পরে সালমান শাহর পরিবারকে বিভিন্নভাবে তার বাসায় গিয়ে তাকে ভয়ভীতি দেখিয়েছিল এই মামলার 12 নম্বর আসামি ফরহাদ। ওই মামলায় 164 দিয়ে এই সালমান শাহ হত্যা মামলার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং সেখানে কারা কারা তাকে হত্যা করেছিল, কিভাবে হত্যা করেছিল সেটা সে বর্ণনা করে এবং ওই মামলায় সাক্ষী প্রমাণের পরে সেই মামলায় এই ফরহাদের 2 বছর কারাদণ্ড হয় এবং ওই মামলার যেই 164 এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সেই জবানবন্দি এই ডিভিশন মামলায় দাখিল করার পর বিজ্ঞ আদালত তখন এই হত্যা মামলাটি গ্রহণ করার জন্য রমনা থানাকে তিনি নির্দেশ প্রদান করেন। সেইভাবেই হত্যা মামলাটি গৃহীত হয়। আজকে আমরা বলেছি যেহেতু একটি চাঞ্চল্যকর হত্যা মামলা, এই মামলায় রহস্য উদ্ঘাটনের জন্য এই মামলার সঙ্গে আর কারা কারা জড়িত আছে এবং অন্যান্য আসামিদের অবস্থান জানার জন্য এবং এখানে যে টাকা পয়সার লেনদেন হয়েছে সেগুলি বের করার জন্য এবং কার প্ররোচনা এবং কার নির্দেশে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল যেন মামলাটা তদন্ত ব্যাঘাত করানোর জন্য, সেই বিষয়টা আমাদের দেখা দরকার। সেই বিষয়ে তদন্তকারী কর্মকর্তা আদালতে উপস্থাপন করেন এবং তার পক্ষে তার আইনজীবীরা তারা বক্তব্য রাখেন এবং তারা অতীতের কিছু মিথ্যা রিপোর্ট তারা বক্তব্য রাখেন, যে রিপোর্টগুলি পরবর্তীতে আদালত কর্তৃক নাকচ করা হয় সেই রিপোর্টগুলি আদালতে বলেন। তার জন্য তার মামলাটা ওই রিপোর্টগুলো গ্রহণ না করার কারণেই তো তার হত্যা মামলাটি
নির্দেশ দেওয়া হয় হত্যা মামলাটি গ্রহণ করার জন্য। তাই এই ধরনের তারা বক্তব্য দেয়। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্যের পরে তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য এবং এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে তাকে সোপর্দ করেন। আমরা ইতিমধ্যে দেখেছেন যে সারা জাতি আজকে সালমান শাহের হত্যা মামলার বিষয়ে উদ্বিগ্ন এবং আজকে দেখেন আদালতে সালমান শাহ যে টুপি পরত, সালমান শাহ যে মাথায় রুমাল পরত এবং সেই যে জামা গায়ে দিত, সেই ধরনের ড্রেস পরে আজকে হাজার হাজার মানুষ আদালতে 30 বছর পরেও তারা আজকে আদালতে আসছে। আমরা চাই যে এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, দোষীরা শাস্তির আয়তা আসুক এবং যারা নির্দোষী তারা যেন মামলা থেকে রেহাই পায়। এটাই আমার এই সরকারের এবং আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি লক্ষ্য। এখানে যে মূল আসামি হিসেবে যে সামিরার নাম আসছে, আজিজ মোহাম্মদের নাম আসছে, তাদের যদিও করছে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিচ্ছে, কিন্তু গ্রেফতারের বিষয়ে কি কোনো ধরনের ব্যবস্থা নেই? এই মামলায় সব আসামি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে এবং সবাই বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দেওয়া আছে। অনেকেই নিষেধাজ্ঞা দেওয়ার আগেই অনেকে বিদেশ চলে গেছে বা অনেকেও দেশের মধ্যে অনেকে আত্মগোপনে করা আছে। সে তদন্তকারী কর্মকর্তা দেখবেন তিনি কিভাবে মামলা তদন্ত করবেন এবং কাকে আইনের আওতায় নিয়ে আসবেন, কিভাবে আনবেন, সে তদন্তকারী কর্মকর্তাই দেখবেন। কিন্তু যেগুলো মিডিয়ার মাধ্যমে আপনার গিয়ে বিদেশে অবস্থান করছেন দেশসমূহে নিশ্চিত হওয়া গেছে, সেই সকল আসামিদের সেখান থেকে আপনার গিয়ে দেশে আনার যে প্রক্রিয়া গ্রেপ্তার দেখানোর জন্য সেটি রাষ্ট্রপক্ষ থেকে গ্রহণ করা হবে। তদন্তকারী কর্মকর্তা এই বিষয়ে তদন্ত করছেন। মামলা তদন্ত যতটুকু আগানোর পরে যা প্রয়োজন দেশে এবং বিদেশে যা করার প্রয়োজন তদন্তকারী কর্মকর্তাই সেই ব্যবস্থা গ্রহণ করবে। আরেকটা ছোট প্রশ্ন, যে এর আগে গত 30 বছরে জুডিশিয়াল তদন্ত সহ সিআইডি এবং সকল তদন্ত সংস্থায় রিপোর্ট দিয়েছে যে এটা একটা অপমৃত্যু ছিল। এইবার কি সেইগুলোরই বা কেন কারণ ছিল? আমি সেই কথাই বলছি যে ওই রিপোর্টগুলো ফ্যাসিস্ট আমলে যে রিপোর্ট, সেই রিপোর্টগুলো বিরুদ্ধে সালমান শাহের মামা তিনি রিভিশন করেছিলেন এবং এই মামলাটা যখন ওই তদন্ত রিপোর্টগুলোকে বাতিল করার জন্য তিনি রিভিশন করেছিলেন এবং ওই রিভিশন আদালতে অন্য একটি মামলায় যখন এই মামলার আসামি স্বীকার করলো যে আসামিরা কিভাবে তাকে হত্যা করলো, সেই হত্যার যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি সেটা রিভিশন মামলাতে জমা দেওয়ার পরেই বিজ্ঞ আদালত ফরাদকে যখন পুলিশ গ্রেপ্তার করলো ওই মামলায় ক্যান্টনমেন্ট থানা মামলায়, তখন তাকে জিজ্ঞাসাবাদ করার পরে সে স্বীকার করে যে সেই সহ অন্য 11 জন তারা কীভাবে তাকে হত্যা করেছে, কে কী ভূমিকা রেখেছে, কীভাবে টাকা পয়সা লেনদেন হয়েছে। ওই মামলার স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং ওই মামলা তার 2 বছর সাজা হয়েছে, প্রমাণিত হয়েছে, 2 বছর সাজা হয়েছে। ওই মামলা যে জবানবন্দি সে দিয়েছিল স্বীকারোক্তিমূলক জবানবন্দি, ওই জবানবন্দিটাকে এই রিভিশন মামলায় যখন দাখিল করা হলো তখন আদালত এটাকে গ্রহণ করে এটা যে হত্যা মামলা হিসাবে নেওয়ার জন্য সে রমনা থানাকে নির্দেশ দিয়েছিল, তখনই এফআইআর মামলা হয়। আচ্ছা, এইটা মোটিভটা কি ছিল আপনি যতটুকু জেনেছেন? মানে এখন পর্যন্ত এটা তো আন্ডার ইনভেস্টিগেশন বলা যাবে না। এখন এইটা যে আমরা 164 যে বক্তব্যটা সেটাকে সেগুলো জবানবন্দি সেটাকে দিয়ে আদালতও যেভাবে অ্যাডভান্স হয়েছে, আদালত সেটাকে গ্রহণ করে নির্দেশ দিয়েছে হত্যা মামলা নেওয়ার জন্য, আমরাও সেটাকে মোটিভটা মানে সেটাকে আমরা নিয়েছি এবং এখন তদন্ত চলছে। তদন্ততে পুরো বিষয়টা বেরিয়ে আসবে কেন তাকে হত্যা করা হয়েছে। আচ্ছা, একটা বিষয় একটুখানি, আপনি বাংলাদেশের খুব অভিজ্ঞ একজন ক্রিমিনাল লয়ার, আমরা আপনাকে অন্যভাবে জানি। এই একটা মামলা সেই 1996 আর এখন 2026, এই যে আপনি বলছিলেন যে বিগত সময়ে আপনার নিরপেক্ষ তদন্ত হয়নি, তার মানে এই যে প্রায় আপনার 30 বছর, যেটা কী কারণে একটা জনপ্রিয় একজন নায়ক বারবারই কিন্তু এটার জুডিশিয়াল ইনকোয়ারি হয়েছে, পিবিআই করেছে, সবাই বলছে এটা আত্মহত্যা আর কি। আবার আপনার আদালত কিন্তু ওই 164টাকে কগনিজেন্সে নিয়ে যে না এটা এফআইআর হওয়ার মতো এভিডেন্স, একটু যদি বলতেন, আপনি তো সিনিয়র লয়ার। এখানে আদালতের উপরে আর কারো কোনো ক্ষমতা নেই। তদন্তকারী কর্মকর্তা তারা অনেক সময় অনেক ধরনের রিপোর্ট দিতে পারে, সেটা আদালত গ্রহণ করতে পারেন এবং নাও গ্রহণ করতে পারেন এবং আদালতের নিজস্ব ক্ষমতা আছে মামলাটিকে বিভিন্নভাবে গ্রহণ করার, ইনভেস্ট করার। আদালতের কাছে যখন প্রতিমান হয়েছে তদন্তকারী কর্মকর্তা স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরে যে প্রতিমান হয়েছে যে না, যদি আরেকটি মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সালমান শাহ হত্যার মামলার বিষয়টা উদ্ঘাটিত হয়েছে এবং সেখানে
সেই মামলার আসামি, এই মামলারও একজন আসামি। অতএব তিনি এই জন্যই এটাকে উনি আমলে নিয়ে উনি এই হত্যার বিষয়টাকে এগিয়ে নেওয়ার জন্য উনি নির্দেশ দিয়েছিলেন, সেইভাবে মামলাটা এফআইআর হিসাবে ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।